আচ্ছা, তো ক্লাস আগের দিনের যেই তোমার যেই মাস্টার ক্লাসটা নিতে যে তোমরা ঝামেলা করছিলে বলে নিতে পারছিলাম না, ওইটা আজকে আবার নিতে হবে। না হলে আমি সামনে গ্রামারে কিছুই আগাইতে পারবো না। এই ক্লাসটা না নিলে আমি গ্রামার তোমাদের কিছুই বুঝাইতে পারবো না। তো এই জন্য এই ক্লাসটা আমি আবার নিব আজকে, ঠিক আছে? আজকে ঝামেলা করো না, যেটা অসুবিধা হয় সেটাই শুধু শুনবা আমার কাছে। খুব বেশি মনে করো ঝামেলা মামেলা করবা না, শয়তানি করবা না, ঠিক আছে? বলো। বলতেছি আমাদের বাড়িতে অনুষ্ঠান চলতেছে তো, আজকে ক্লাসটা আমি রেকর্ড দেখে নিব নে। আচ্ছা ঠিক আছে, রেকর্ড দেখে নিও তাইলে, ঠিক আছে? অবশ্যই রেকর্ড দেখতে হবে। আচ্ছা, অনুষ্ঠানে যাও, ঠিক আছে। এখন কথা হলো পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচের যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আহ পার্টস অফ স্পিচের যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হলো যে পার্টস অফ স্পিচ মানে কি। পার্টস অফ স্পিচ মানে হলো পদ, বুঝছো? তো পদ কাকে বলে? বাক্যের অন্তর্গত প্রত্যেকটা শব্দকে এক একটা পদ বলে, বুঝছো? যেমন আমরা অনেকগুলা পদের নাম জানি। আমরা জানি হচ্ছে নাউন। আর নাউন যেটাকে আমরা বলতে পারি নামবাচক শব্দ, যেটারে বাংলায় বলি আমরা বিশেষ্য। বিশেষ্য, বুঝছো? এরপরে আমরা বলতে পারি প্রোনাউন, যেটাকে আমরা বলি হচ্ছে কি সর্বনাম। আমরা বলতে পারি অ্যাডজেটিভ, যেটারে আমরা নর্মালি বলতে পারি হচ্ছে তোমার না, আহ কালিটা চেঞ্জ করেন তো। কালি চেঞ্জ করব। আচ্ছা, অ্যাডজেটিভ অ্যাডজেটিভ যেটারে আমরা বলতে পারি কি বিশেষণ। বিশেষণ। আচ্ছা, তো এই ব্যাপার স্যাপার গুলা। তো এখন কথা হলো যে এখন আমাদের মূল কাহিনী হচ্ছে পার্টস অফ স্পিচ। দেখো, পার্টস অফ স্পিচ যদি না পারো, আলটিমেটলি তুমি ইংলিশ গ্রামারের কিছুই পারো না। পার্টস অফ স্পিচ যদি না পারো তাহলে তুমি ইংলিশ গ্রামারের কিছুই পারো না। এখন অনেকে বলবা যে ভাইয়া পার্টস অফ স্পিচ তো একদম ছোট বাচ্চাদের জিনিস, তো এরা কেন পারবো না? তো সত্যি কথা বলতে পার্টস অফ স্পিচ এত একটা এমন একটা জিনিস যে আসলে পারা সত্যি একটা কষ্টকর ব্যাপার। মানে পার্টস অফ স্পিচ পারা কিন্তু এত সহজ না। আর পার্টস অফ স্পিচ যদি খুব ভালোভাবে তুমি পারো, পার্টস অফ স্পিচ যদি খুব সুন্দরভাবে পারো, তাইলে তোমার আর অন্য কোনো গ্রামারে খুব একটা ঝামেলা হবে না। মানে পার্টস অফ স্পিচ যদি সুন্দরভাবে পারো, তুমি সাফিক্স প্রিফিক্স পারবা। পার্টস অফ স্পিচ যদি খুব সুন্দরভাবে পারো, তুমি শুধু সাফিক্স প্রিফিক্স না, আরো জিনিসপাতি, যেটাকে আমি তোমার বলতে পারি নর্মালি যে সাফিক্স প্রিফিক্স ছাড়া সাফিক্স প্রিফিক্স ছাড়া আহ তোমার যদি আমি বলি যে সাফিক্স প্রিফিক্স ছাড়া আরো জিনিসপাতি আছে। যেমন তোমাকে আমি বলতে পারি যে উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ, এরপরে তোমার আরো জিনিসপাতি যেটা আছে রাইট ফর্ম অফ ভার্বস। এই জিনিসগুলোও কিন্তু আহ শুধুমাত্র পার্টস অফ স্পিচ ফলো করলে তুমি সহজেই করতে পারবা, বুঝছো? পার্টস অফ স্পিচের কিছু টেকনিক আছে, যে টেকনিকগুলো ফলো করলে এগুলা কিন্তু খুব সহজেই করে ফেলা সম্ভব। অ্যান্ড পার্টস অফ স্পিচ শুধু তোমার এখানে না, পার্টস অফ স্পিচ কিন্তু তোমার ফার্স্ট পেপারেও লাগে, এমসিকিউ করতে গেলে, বুঝছো? তো এগুলাতেও লাগে। তো সামনের দিকে আগায় পার্টস অফ স্পিচ। আমি সব আমি পার্টস অফ স্পিচ সবগুলা বলবো না। পার্টস অফ স্পিচ আমি সবগুলা তোমাকে বলবো না পার্টস অফ স্পিচ। কারণ কি, তোমার যেগুলা লাগবে আমি সেগুলা নিয়ে বলবো। তার মধ্যে একটা হলো অ্যাজেটিভ বা বিশেষণ। দেখো, অ্যাজেটিভ নিয়ে আমি যদি চাই তাহলে পুরো তোমার 1.5 ঘন্টার একটা লেকচার দিতে পারি, কিন্তু না, আজকে ক্লাসে আমি নেবো 1 ঘন্টা। তো আমি কিভাবে অ্যাজেটিভ নিয়ে 1.5 ঘন্টার লেকচার দেবো? তার মানে এই না যে আমি যা বলবো সেটা পরীক্ষাতে আসবে না। আমি যা বলবো সেটা অবশ্যই পরীক্ষাতে আসবে। কিন্তু 1 ঘন্টা লেকচার দিলে বা 1.5 ঘন্টা লেকচার দিলে আমি যা বলতাম তার মধ্যে থেকে হয়তো বা পরীক্ষাতে কিছু আসতো না। ঠিক আছে? তো নাউন নিয়েও এরকম আছে যে আমি আহ, এক নাউন পড়াইছিলাম আমার অফলাইন ক্লাসে, বুঝছো? আমার অফলাইন ক্লাস যেটা ছিল, তো ইন্টারদের, বুঝছো, এইচএসসি এইচএসসি ছেলেমেয়েরা একদিন জিজ্ঞাসা করছে, বলো তো নাউন কাকে বলে? বলছে, ভাইয়া কোনো কিছুর নামকে নাউন বলে। বলো তো নাউন পড়াইতে কত সময় লাগবে? যে ভাইয়া নাউন পড়াইতে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে। আমি বলছি, নাউন তোদের আমি 2 দিন ধরে পড়াবো, বুঝছো? তো বলছে যে ভাইয়া নাউন আবার 2 দিন ধরে কিভাবে পড়ানো যায়? তো নাউন একটা না, আমি 1.5 ঘন্টা 1.5 ঘন্টা 3 ঘন্টা ক্লাস নিয়েছিলাম শুধু নাউনের উপরে, বুঝছো? তো প্রত্যেকটা আহ পার্টস অফ স্পিচের পরে এইভাবে তুমি লং টাইম ক্লাস নেওয়া যায়, বুঝছো? বিকজ একটা জিনিস আমি বলে দিলাম কোনো কিছুর নামকে নাউন বলে, আসলে বিষয়টা কিছুই হইলো না, বুঝছো? এর মধ্যে আরো অনেক ব্যাপার স্যাপার থাকে, বুঝছো, যেই জিনিসগুলো আসলে বলা হয়ে ওঠে না। কিন্তু যেহেতু আমাদের এত ডেপথে যাওয়ার মতন এখন সময় নাই, তো এই জন্য আমরা যা দরকার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আয়োজন করব, বুঝছো? তোমাদের একটা বইয়ের নাম বলি, বুঝছো? পরীক্ষায় যা আসে তা বেহুদা কিছু না, একটা বইয়ের নাম ছিল।
তো এই বইটা খুব বিখ্যাতি লাভ করেছিল অ্যাডমিশন টাইমে। পরীক্ষায় যা আসে তা বেহুদা কিছু না, বইয়ের নাম, বুঝছো? এখন কথা হলো, ওই বইয়ের মধ্যে কোনো জায়গায় লেখকের নাম লেখা নেই। তো পাবলিকেশনের কাছে শুনছে যে বইয়ের লেখকের নাম কোথায়, বলছে এটা পরীক্ষাতে আসে না, পরীক্ষায় যা আসে তাই আছে এই বইতে, বেহুদা কিছু নাই, বুঝছো? তো অ্যাজেটিভ নিয়ে যদি আমি কথা বলি, তাহলে অ্যাজেটিভ মানে কি? অ্যাজেটিভ মানে হলো বিশেষণ। বিশেষণ মানে কি? কোনো কিছু যে যে বিশেষায়িত করে। আচ্ছা, কোনো কিছুরে বিশেষায়িত করার মানে কি? কোনো কিছুকে বিশেষায়িত করার মানে কি? মনে করো যে আমি বললাম যে একটা লোক আছে, সে লোকটা খুব ভালো, লোকটা ভালো। আমি নর্মালি বললাম যে লোকটা ভালো। এখন তুমি এতে স্যাটিসফাই না, বুঝছো? লোকটা যে ভালো, ঠিক আছে, লোকটা ভালো, বাট এই যে এখন কথা হচ্ছে যে এই যে ভালো, এই ভালোটা লোকটার একটা গুণ না? লোকটার একটা গুণ না? তো অবশ্যই লোকটার একটা গুণ, বুঝছো? তো এই যে যে দোষ, গুণ, অবস্থা, সংজ্ঞা, পরিমাপ, যেটার মাধ্যমে তুমি প্রকাশ করছো সেটাকেই বলা হয় বিশেষণ। তো লোকটার একটা গুণ প্রকাশ করছে যে লোকটা ভালো। তুমি বলতে পারতে লোকটা মন্দ, তুমি বলতে পারতে লোকটা লম্বা, তুমি বলতে পারতে লোকটা অনেক কালো, তুমি বলতে পারতে লোকটা অনেক পরিষ্কার। তো এই যে তুমি তোমার আহ মনের ভাবকে আরো উজ্জীবিত ভাবে প্রকাশ করছো, তুমি একটা মানুষকে বা একটা যে কোনো একটা বস্তুকে আরো ভালোভাবে বলার জন্য, আরো ভালোভাবে বোঝানোর জন্য বিশেষায়িত করছো। বুঝলে, বিশেষায়িত করছো। তার দোষ, গুণ, অবস্থা, সংজ্ঞা, পরিমাপ, এগুলো আরো বিভিন্ন কেস দিয়ে তুমি যে প্রকাশ করছো। তো এই যে এইটাকে আমরা বলতে পারি অ্যাজেটিভ। তো অ্যাজেটিভ মূলত কি? কোনো নাউনের, বুঝছো? কার? অবশ্যই নাউন হইতে হবে, কোনো নাউন, অথবা কোনো প্রোনাউন হইলেও কিন্তু হবে, নাউন অথবা প্রোনাউন হইলেও হবে, প্রোনাউন হইলেও হবে। তাইলে কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংজ্ঞা, পরিমাপ যদি কেউ প্রকাশ করে, বা কোনো তোমার পার্টস অফ স্পিচ দ্বারা কোনো নাউন, প্রোনাউন বা অ্যাডজেক্টিভের তোমার দোষ, গুণ, অবস্থা, সংজ্ঞা প্রকাশ হয়, তাইলে সেটাকে আমরা বলতে পারি সেটা হলো একটা অ্যাডজেক্টিভ বা বিশেষণ। এখন আমি যদি বলি যে বিশেষণ কি, দেখো, an adjective describe or modifies a noun or pronoun. It tells us about quantity, বুঝছো, কোয়ালিটি অর স্টেট। মানে বিষয়টা হচ্ছে, আমি যেটা এতক্ষণ বাংলায় বললাম সেটাই এখানে আমি ইংলিশে লিখে রাখছি, বিকজ আমি ইংলিশ ভার্সনের স্টুডেন্ট, বুঝছো? আমি আমি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছি এখন। তো আমি তো অনেক পশ, এই জন্য আমি লিখছি। তো এখন যাই হোক, এখন হচ্ছে হি ইজ এ, আরেকবার বলেন, কোনটা? এর আগেরটা যেটা বললেন। এই তো এটাই বলছি। ও আচ্ছা, অ্যাডজেক্টিভ নিয়ে বলতেছেন। হ্যাঁ, অ্যাজেটিভ ইংলিশে বলছে জাস্ট। এইটাই তোমাদের সমস্যা। তোমরা গরিবস, তোমরা ইংলিশ বোঝো না, ইংলিশে বললে তোমরা বোঝো না, গরিবস। হ্যাঁ, তোকে তো ইংলিশ বোঝে। হ্যাঁ, এখন দেখো, হি ইজ এ গুড বয়। দেখো, এই যে আমি বললাম যে গুড বয়, তো গুড মানে কি? গুড মানে হচ্ছে ভালো। তো গুড মানে আমি যে বললাম যে গুড মানে ভালো, তো এই যে বয়টার কি করলো বলো তো? বয়টাকে বিশেষায়িত করলো। আবার দেখো, দ্য স্কাই ইজ ব্লু, দেখো আকাশের রংকে বিশেষায়িত করে বলে দিচ্ছে আকাশের রং কেমন, ব্লু। আবার দেখো, আহ শি হ্যাজ থ্রি পেন্স, দেখো তার কয়টা পেন আছে সেটাকে এখানে প্রকাশ করছে। তো এইটাও খুব সুন্দরভাবে তুমি বুঝতে পারছো যে কি হচ্ছে না হচ্ছে। এবার আমরা একটু আর্টিকেল নিয়ে কথা বলবো, বুঝছো? আর্টিকেল জিনিসটা নিয়ে কথা বলা খুবই প্রয়োজন। এটা খুব যদি গুরুত্ব না দাও, আর্টিকেল নামে তোমাদের মনে হয় 10 নম্বরের একটা গ্রামারও আছে। তো এখন আর্টিকেলে তোমরা যদি গুরুত্ব না দাও, তাইলে কিন্তু ডিস্টার্ব আছে। আর্টিকেল মনে করো যে খুব সহজেই আমরা আর্টিকেল লিখে ফেলতে পারবো। আসলে আর্টিকেল যতটা সহজ মনে করো, বিষয়টা এতটাও সহজ না। আমি যে তোমাকে বলি যে আর্টিকেল কি জিনিস বলো? আর্টিকেল কোন জিনিসকে, আর্টিকেল মানে কি বলতো? নাউনকে ডিফাইন করে, বুঝছো? আর্টিকেল আর ওয়ার্ডস দ্যাট ডিফাইন এ নাউন অ্যাজ স্পেসিফিক অর আনস্পেসিফিক। মানে আর্টিকেল হলো এমন একটা শব্দ যেটা নাউনকে নির্দিষ্ট না অনির্দিষ্ট সেটা বুঝাইতে ব্যবহার করা হয়, বুঝছো? একটা নাউন বা একটা বিশেষ্য, সেটা নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট, এইটা বোঝানোর জন্য আমরা যেই গ্রামার আইটেম ইউজ করি সেটাকে আমরা নর্মালি আর্টিকেল বলতে পারি। যেমন আর্টিকেল দুই প্রকার। হ্যাঁ, বলো, বলো নিশাত, নিশাত কিছু বলছো? হ্যাঁ, নিশাত।
অহনা, নিশাত কোথায় গেল? আচ্ছা নিশাত, কোথায় ছিলে তুমি? নিশাত, কোথায় ছিলে তুমি? নিশাত, অহনা, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পারতেছি, ও হয়তো বা শুনতে পারতেছে না। এটা সমস্যা। এটা তো একটা খুব খারাপ বিষয়। নিশাত তো নাই এখানে। ছিল তো, আবার আসছে। নিশাত, হুম, কোথায় ছিলে? আমি এখানে আচ্ছা, তো আর্টিকেল নিয়ে আমরা কথা বলছিলাম। তো আর্টিকেল, দেখো আর্টিকেল মূলত কত প্রকার। আর্টিকেল মূলত দুই প্রকার, একটা হলো ডিফিনাইট আর্টিকেল আর একটা হলো ইনডিফিনাইট আর্টিকেল। ডিফিনাইট আর ইনডিফিনাইট মানে নির্দিষ্ট, নির্দিষ্ট আর একটা হলো অনির্দিষ্ট। নির্দিষ্ট আর অনির্দিষ্ট, ডিফিনাইট আর্টিকেল আর ইনডিফিনাইট আর্টিকেল, নির্দিষ্ট আর অনির্দিষ্ট। এখন কথা হলো নির্দিষ্ট আর্টিকেল কি? নির্দিষ্ট আর্টিকেল হচ্ছে আমরা বলতে পারি যে দা, আর অনির্দিষ্ট কোনগুলা? এ আর এন। বুঝছো? তো এই দুইটা জিনিস একটু মাথায় হালকা করে রাখো। হালকা করে রাখলেই হবে যে আর্টিকেল নির্দিষ্ট হলো দা, আর অনির্দিষ্ট হলো এ আর এন। মানে এ আর এন দিয়ে তুমি অনির্দিষ্ট জিনিসকে প্রকাশ করতে পারবা, আর নির্দিষ্ট জিনিসকে প্রকাশ করতে গেলে তোমার দা ইউজ করতে হবে। তাহলে অনির্দিষ্ট জিনিসকে প্রকাশ করতে গেলে তোমার এ আর এন ব্যবহার করতে হবে, আর নির্দিষ্ট জিনিসকে প্রকাশ করতে গেলে তোমার দা ব্যবহার করতে হবে। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এখন কথা হলো দা শব্দের অর্থ হলো টি। যেমন আমরা বলতে পারি যে লোকটি খুব ভালো, আমরা বলতে পারি যে বিড়ালটি কালো, আমরা বলতে পারি যে আহ লোকটি পরিষ্কার, আমি বলতে পারি যে আহ বিড়ালটি বিড়ালটি ময়লা। বুঝছো? তো আমি এই যে এই কথাগুলো বললাম, তো দেখো আমি টি দিয়ে বলছি। টি, টি মানে আমি একটা দিকে নির্দিষ্ট করে বলছি, যে অন্য কিছু না। আমরা যদি বলি এ আপেল, এ আপেল, তাইলে পৃথিবীর এ আপেল তো হয় না, আসলে অ্যান আপেল, অ্যান অ্যাপেল। তো আমি বললাম যে অ্যান অ্যাপেল, আমি বললাম না অ্যান অ্যাপেল, তাইলে পৃথিবীর যে কোনো একটা আপেল হইলেই হচ্ছে। বাট আমি যদি বলি দা অ্যাপেল, বললাম দা অ্যাপেল, আমি অ্যান অ্যাপেল বললাম না, আমি কি বললাম? দা অ্যাপেল। তাইলে এই যে আমি দা অ্যাপেল বলছি, তাইলে আমার যে কোনো আপেল হইলেই হবে না, আমার ওই আপেলটাই লাগবে। বুঝছো? তো নির্দিষ্ট আর অনির্দিষ্টের মধ্যে পার্থক্য কি? মানে অ্যান অ্যাপেল আমি যখন বলছি তখন আমার যে কোনো পৃথিবীর একটা অ্যাপেল হইলেই চলবে, বাট আমি দা অ্যাপেল বলছি তার মানে আমার ওই আপেলটাই লাগবে, আমার অন্য কোনো আপেল হইলে হবে না। বুঝছো? আচ্ছা, এটা গেল আমার সুন্দর একটা জিনিস। এবার যদি আমি তোমারে বলি যে কোথায় এ বসে আর কোথায় এন বসে, দেখো আমরা যদি বলি ভাওয়েল সাউন্ডের আগে এন বসে, ভাওয়েল সাউন্ডের আগে কি বসে? এন বসে। আর কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসে। ভাওয়েল সাউন্ড, ভাওয়েল সাউন্ড আর কনসোনেন্ট সাউন্ড। বুঝছো? তো এইগুলা নিয়ে আমরা সামনে কথা বলবো যে এ কোথায় বসে আর এন কোথায় বসে। দেখো এ বসে হচ্ছে তোমার ভাওয়েল সাউন্ডের আগে, আর এন বসে কোথায়? কনসোনেন্ট সাউন্ডের আগে। এগুলো আশা করি তোমরা আগেও পড়ে আসছো, তাও আমি একটু তোমাকে স্পেসিফিক ভাবে বলে দিই। বুঝছো? তো দেখো এই যে আমাদের যে ভাওয়েল সাউন্ড গুলো, দেখো এন বসে হচ্ছে আমাদের ভাওয়েল সাউন্ডের আগে, আর এ বসে হলো কনসোনেন্ট সাউন্ডের আগে। তো ভাওয়েল সাউন্ড কোনগুলা? ভাওয়েল সাউন্ড হচ্ছে, আমি তোমাকে বলি যে এ, ই, আই, ও, ইউ। এই যে আমি এই যে তোমার সাউন্ড গুলো বললাম না, এইগুলো সব ভাওয়েল সাউন্ড। যেমন আমি যদি বলি এ, ই, আই, ও, ইউ, এগুলো সব কি সাউন্ড? ভাওয়েল সাউন্ড। বুঝছো? তো এই যে ভাওয়েল সাউন্ড গুলার আগে আমরা সব সময় এন বসাবো। যেমন আমরা বলতে পারি যদি আহ আমরা বলতে পারি আপেল। বুঝছো? আপেল। তো এর আগে আমরা কি বলছি? আ মানে এইটা কিন্তু আমাদের ভাওয়েল সাউন্ড, আর একটা ভাওয়েল সাউন্ড, তাই এখানে আমরা এন বসাচ্ছি। আচ্ছা, আমরা বলছি অরেঞ্জ, অরেঞ্জ, অরেঞ্জ। তো এই যে আমরা ফার্স্টে ও উচ্চারণ করছি, অরেঞ্জ, অরেঞ্জ। তাহলে এই যে অ বলছি আমরা, অ, এই দেখো আমাদের অ। তো এই জন্য আমরা এখানে কিন্তু এন অরেঞ্জ বসে। বাট তুমি যদি বলো ওয়ান, 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 দেখো
ওয়ান, আগে কিন্তু ও আসছে না, আগে কিন্তু ডাব্লিউ আসছে, ওয়ান ওয়ান ওয়ান, বুঝছো? এখানে কিন্তু আমাদের ও আসছে না, ওয়ান ওয়ান, ভালো করে দেখো আমাদের কিন্তু ও আসছে না, যেহেতু ও আসছে না তার মানে এই যে ওয়ান, ওয়ানের আগে আমরা কি বসাবো, এ বসাবো, বুঝছো? আমরা আমব্রেলা যদি উচ্চারণ করি, আমব্রেলা, দেখো এখানে একটা কথা আছে, যদি ইউ এর উচ্চারণ যদি এ এর মতন হয়, তাইলে ইউ এর উচ্চারণ যদি এ এর মতন হয়, আবারও বলি, ইউ এর উচ্চারণ যদি এ এর মতন হয়, তাইলে তার আগে সবসময় এন বসে। ইউ এর উচ্চারণ কার মতন হবে, এ এর মতন হবে, তাইলে তার আগে কি বসবে, এন বসবে। যেমন আমরা বলি আমব্রেলা, দেখো দেখো আমরা কি বললাম, আমব্রেলা, আমব্রেলা। তো এখানে আমরা কিন্তু ইউ এর উচ্চারণ এর মতন হচ্ছে, এখানে কিন্তু আমরা উমব্রেলা বলছি না, আমরা কি বলছি, আমব্রেলা। তার মানে এর উচ্চারণ এর মতন হচ্ছে, ইউ এর উচ্চারণ এর মতন হচ্ছে, তাইলে এর আগে আমরা এন বসাবো। বাট আমি যদি বলি ইউনিভার্সিটি, দেখো ইউনিভার্সিটি, এখানে ইউ এর উচ্চারণ কিন্তু ইউ এর মতন হচ্ছে, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। তো এখানে ইউ এর উচ্চারণ যেহেতু ইউ এর মতন হচ্ছে, তাই আমরা এখানে ইউ এর আগে কি বসাবো বলতো, ইউ এর আগে আমরা এখানে এ বসাবো, এ ইউনিভার্সিটি। বাট সত্য কথা বলতে আমি কিন্তু এটা গতানুগতিক রুলস তোমাকে শিখালাম, যে ইউ এর যে রুলসটা আছে, ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতন হয় তাহলে ইউ এর আগে এ বসে, আর ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতন না হয়ে এর মতন হয় তাহলে ইউ এর আগে এন বসে। এটা একটা গতানুগতিক সিস্টেম, বাট সত্য কথা, একেবারে কংক্রিট যে সত্য কথা সেটা আমি যদি তোমার খুব সুন্দরভাবে বুঝাই, তাইলে এই যে ইউনিভার্সিটিতে কিন্তু ইউ এর উচ্চারণ আসলে এর মতন হচ্ছে, ইউ এর মতন হচ্ছে না, এর এই ইউ এর উচ্চারণ কিন্তু ইউ এর মতন হচ্ছে না। আমরা যতই বলি ইউনিভার্সিটি, বাট তুমি যদি গুগল ট্রান্সলেটরে তুমি যদি ট্রান্সলেট করো, করে যদি তুমি উচ্চারণটা দেখতে চাও, তাহলে ইউ এর উচ্চারণ কিন্তু ডাব্লুর মতন হচ্ছে, ইউনিভার্সিটি, আগে ওয়াই আসছে, ইউনিভার্সিটি, এখানে ইউনিভার্সিটি আসে না, ইউনিভার্সিটি এইভাবে আসে, আগে ওয়াই আসে, যার কারণে এর আগে কিন্তু আমরা এ বসাই, এন বসাই না, বুঝছো? তো এত কিছু মাথায় রাখতে হবে না, শুধু এইটুকু মাথায় রাখবা যে ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতন হয়, ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতন হয়, তাইলে তার আগে আমরা বসাবো হচ্ছে এ, আর ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতন না হয়ে এর মতন হয়, তাইলে তার আগে বসাবো এন। এতটুকু খুব সহজ জিনিস মনে রাখবা। আচ্ছা, এবার যদি আমি বলি যে আর্টিকেলের বিশেষ কিছু নিয়ম, দেখো আমরা পৃথিবীর যতগুলা ও আছে তার আগে কিন্তু এন বসাবো, শুধুমাত্র একটা ওর আগে এন না বসায় এ বসাবো, সেটা হচ্ছে ওয়ান, ওয়ানের আগে সবসময় আমরা এন বসাই। যেমন আমরা বলতে পারি আই স এ ওয়ান আইড ম্যান, দেখো আই স এ ওয়ান আইড ম্যান। তো এবার আমরা মাঝে মাঝে যদি দেখো এইজ যদি উচ্চ থাকে, এইজ উচ্চ থাকা মানে কি, আমি তোমাকে বলতে পারি যে এই জিনিসটা দেখো, আমি তোমাকে বলতে পারি এই যে এটা দেখো, আমি তোমাকে বলি যে এখানে আমি কি বলছি, যে এই যে এইচ ও ইউ আর আওয়ার, তো এখানে আমরা কিন্তু হাওয়ার বলি না, আমরা আওয়ার বলি, এই এইচটা এখানে আমরা উচ্চারণে আনি না। তো উচ্চারণে না আনার জন্য প্রথমে কি আছে, ও উচ্চারণ হয়, তো ও উচ্চারণ যদি হয়, তো ও, এই যে আমাদের উচ্চারণ হলো, তাই সাউন্ডটা কি হলো, ভাওয়েল না কনসোনেন্ট, অবশ্যই ভাওয়েল সাউন্ড, তাইলে আমরা এন লিখবো, হয়ে গেল, খুব সহজ বিষয়। আচ্ছা, তো অনার্স, আচ্ছা তো এরপরে আমি যদি বলি যে কোয়ান্টিফায়ার বা পরিমাণবাচক জিনিস কি, কোয়ান্টিফায়ার, আচ্ছা কোয়ান্টিফায়ার নিয়ে যদি একটু কথা বলি, তাহলে কোয়ান্টিফায়ার কি বা পরিমাণবাচক জিনিস কি, দেখো কোয়ান্টিফায়ার বা পরিমাণবাচক দুই প্রকার, একটা হলো কাউন্টেবল আর একটা হলো আনকাউন্টেবল, মানে একটা হলো গণনা করা যায় আর একটা হলো গণনা করা যায় না। আচ্ছা, গণনা করা যায় কোনটা আর গণনা করা যায় না কোনটা, দেখো অনেক কিছুই গণনা করা যায়, বাট সেটা কাউন্টেবল হয় না। যেমন দেখো আমি তোমাকে বলি যে মানি, মানি একটা আনকাউন্টেবল নাউন, বুঝছো, মানি একটা আনকাউন্টেবল নাউন। আচ্ছা যদি বলি ওয়াটার, ওয়াটার, তো ওয়াটার একটা আনকাউন্টেবল নাউন। আচ্ছা, তো এইগুলো আনকাউন্টেবল না কাউন্টেবল, এই জিনিসটা জানতে হবে তোমাকে। তার আগে তোমাকে সবচেয়ে বড় যে জিনিসটা জানতে হবে সেটা হলো কাউন্টেবলের, কাউন্টেবলের আগে আমরা মেনি ইউজ করতে পারি, ফিউ ইউজ করতে পারি, এ নাম্বার অফ ইউজ করতে পারি। যখন কাউন্টেবলের আগে কোনো গ্যাপ থাকবে তখন আমরা মেনি, ফিউ, এ নাম্বার অফ এগুলো নর্মালি ইউজ করতে পারবো। কিন্তু কিন্তু আমরা কোনোভাবে আনকাউন্টেবলের আগে কিন্তু মেনি ইউজ করতে পারবো না। যেমন এই যে বুক, বুক একটা কাউন্টেবল নাউন, তো আমরা বলতে পারি মেনি বুক, বাট আমরা কখনো বলতে পারবো না মাস বুক, কারণ কি মাস বসে একমাত্র আনকাউন্টেবলের আগে।
তো এখানে তুমি বলতে পারো মাস ওয়াটার। মাস ওয়াটার কেন? ওয়াটার একটা আনকাউন্টেবল নাউন, তাই তুমি নর্মালি বলতে পারছো মাস ওয়াটার। আবার এখানে তুমি বলতে পারছো লিটিল, মানে কি লিটিল হোপ। তো হোপ একটা আনকাউন্টেবল নাউন। দেখো আমি যদি তোমাকে বলি যে ভালোবাসা, তারপরে কষ্ট, দুঃখ, বেদনা, এইগুলা সব আনকাউন্টেবল নাউন, এগুলা কিন্তু গুণে তুমি শেষ করতে পারবা না। বলো কোনটা বোঝো নাই? আমি বলছি যে কাউন্টেবলের আগে কি বসবে আর আনকাউন্টেবলের আগে কি বসবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কাউন্টেবলের আগে যেমন এই যে বুক, বুক একটা কাউন্টেবল নাউন। তো যেহেতু বুক কাউন্টেবল নাউন, তো বুকের আগে আমরা মেনি বসাতে পারবো। আবার দেখো ফ্রেন্ডস একটা কাউন্টেবল নাউন, তার আগে আমরা ফিউ বসালাম। আচ্ছা এ নাম্বার অফ, দেখো এ নাম্বার অফ স্টুডেন্টস, তো স্টুডেন্ট একটা কাউন্টেবল নাউন। তো দেখো এই যে কাউন্টেবল নাউনের আগে আমরা সব সময় এই জিনিসগুলো, এই তিনটা ওয়ার্ড আমরা ইউজ করতে পারি। এগুলো শুধু কাউন্টেবলের আগেই বসবে, বাট আনকাউন্টেবলের আগে কখনোই বসবে না। যেমন তুমি কখনোই বলতে পারবে না যে মাস বুক, মাস বসে শুধুমাত্র আনকাউন্টেবলের আগে, তুমি মাস ওয়াটার বলতে পারো। বুঝছো? তুমি লিটিল হোপ এই কথা কিন্তু বলতে পারবা, কারণ কি হোপ মানে হলো আশা। দেখো আমি তোমাকে যদি বলি যে কয়েকটা জিনিস আমি তোমাকে নর্মালি বলি যে এই যে, এই যে দুঃখ, দুঃখ, সুখ, তারপরে ভালোবাসা, তারপরে আশা, এইগুলা, এই যে এই জিনিসগুলা, এই যে এই জিনিসগুলা সব কিন্তু আনকাউন্টেবল নাউন, মানে এগুলাকে তুমি কিন্তু পরিমাণ মানে গুনতে পারবা না। তুমি কি দুঃখকে গুনতে পারবা? কখনোই গুনতে পারবা না। বুঝছো? ভালোবাসা গুনতে পারবা? পারবা না। এগুলা ফিল করতে হয়, এগুলা অনুভব করতে হয়, এগুলাকে গোনা যায় না কখনো। তো যেগুলাকে গোনা যায় না সেগুলো তো অবশ্যই আনকাউন্টেবল নাউন। তাইলে আমরা বলতে পারবো যে লিটিল লাভ, বুঝছো, বা মাস লাভ, এটা বলতে পারি, বাট আমরা কখনো বলতে পারবো না মেনি লাভ। বুঝছো? তো এই জিনিসগুলো একটু মাথায় রেখো। তো এবার আমরা যদি বলি ডিগ্রি কম্প্রেনশন নিয়ে যদি একটু কথা বলি, ডিগ্রি মূলত অ্যাজেটিভের হয়। মানে বিষয়টা হলো অ্যাজেটিভ মানে তো দোষ গুণ অবস্থা বোঝানো, তাই না? অ্যাজেটিভ মানেই তো তোমার কোনো কিছু দোষ গুণ অবস্থা বোঝানো। এখন যদি দোষকে তুমি বেশি বড় করে দেখাইতে চাও, তাইলে তুমি সুপারলেটিভ ডিগ্রি ইউজ করবা। দোষকে যদি একদম নর্মাল দেখাইতে চাও, তাইলে তুমি পজিটিভ হিসাবে ইউজ করবা। দোষকে যদি তুমি একটু মাঝামাঝি হিসাবে ইউজ করতে চাও, তাইলে তুমি কম্পারেটিভ ইউজ করবা। তার মানে সুপারলেটিভ মানে একদম সুপ্রিম, ওই জিনিসটার একদম সর্বোচ্চ পরিমাপ। যেমন আমি যদি বলি যে বিগ, বিগ মানে হচ্ছে ঠিক আছে বড়, বাট বিগার, বিগার মানে হলো বিগের চাইতে বড়। আবার আমি যদি বলি বিগেস্ট, তার মানে হলো সবচাইতে বড়। আমি যদি বলি গুড, গুড মানে হচ্ছে ভালো। আমি যদি বলি বেটার, মানে হচ্ছে গুডের চাইতে ভালো। আমি যদি বলি বেস্ট, তার মানে সবচাইতে ভালো। আমি নর্মালি বললাম যে বিউটিফুল, তো বিউটিফুল মানে সুন্দর, মোটামুটি সুন্দর। আমরা যদি বলি মোর বিউটিফুল, মোর বিউটিফুল মানে বিউটিফুলের চাইতে সুন্দর। আমি যদি এখন বলি মোস্ট বিউটিফুল, তার মানে সবচাইতে বেশি সুন্দর। তাইলে আমরা কম্পারেটিভের আগে আমরা মোর, মোর ইউজ করতে পারি, আর সুপারলেটিভের আগে মোস্ট ইউজ করতে পারি। যেমন আমরা বলতে পারি যে মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। আচ্ছা এই হচ্ছে ব্যাপার স্যাপার। এখন তোমাকে যদি আমি বলি দেখো পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি একদম নর্মাল বিষয়। যেমন আমরা বলছি যে পজিটিভ ডিগ্রিতে কি রহিম ইজ এ টল বয়। দেখো রহিম ইজ এ টল বয়, তো টল একটা কিন্তু নর্মাল কথা, কিন্তু আমি যদি বলি টলার, টলার মানে কিন্তু লম্বা। তো এখন এই যে আমাদের কম্পারেটিভ, কম্পারেটিভ মানে হলো কম্পেয়ার করা। দেখো কম্পারেটিভ মানে কি কম্পেয়ার করা, এই কম্পারেটিভ ডিগ্রি সবসময় দুইটা জিনিসের মধ্যে কম্পেয়ার করে। সুপারলেটিভ মানে কি? সুপারলেটিভ মানে হচ্ছে, আমি যদি তোমাকে বলি সুপারলেটিভ মানে হলো সর্বোচ্চ, তার মানে অনেকের সাথে কম্পেয়ার করবে। কম্পারেটিভ মানে মাত্র দুইটা জিনিসের সাথে কম্পেয়ার করে ভালোটা বলবে। আর সুপারলেটিভ মানে পৃথিবীর অনেক কিছুর সাথে তুলনা হবে। আচ্ছা এখন আমি যদি বলি যে দেখো পজিটিভ ডিগ্রি রহিম ইজ এ টল বয়। দেখো রহিম ইজ এ টল বয়, বাট আমি যদি বলি রহিম ইজ টলার দেন করিম, মানে রহিম করিমের চাইতে লম্বা, তাই তো? তো রহিম করিমের চাইতে যদি লম্বা হয়, তো দেখো দুইজনের মধ্যে তুলনা করছে, রহিম করিমের চাইতে লম্বা। এবার সুপারলেটিভ দেখো, রহিম ইজ দা টলার বয় ইন দ্য ক্লাস, রহিম
এই ক্লাসের সবচেয়ে লম্বা মানুষ। তো এটাও তুমি বলতে পারো। তার মানে এইটা দেখো, এটা মানে লম্বা, ঠিক আছে লম্বা, বাট এটা হচ্ছে দুইটা জিনিসের মাঝখানে লম্বা। আবার এই যে সুপারলেটিভ বলছো, এইটা মানে কি, এইটা হচ্ছে তোমার একেবারে কিসের মধ্যে লম্বা বলো তো? ও পুরো ক্লাসের মধ্যে লম্বা, মানে সর্বোচ্চ লম্বা বোঝাচ্ছে। তো এই হচ্ছে তোমার ডিগ্রির কম্প্রেশন। ডিগ্রিটা মূলত অ্যাজেটিভের হয়। তো অ্যাজেটিভের হয়ে গুরুত্ব আরোপ করে, মানে ওইটা আসলে কতটুকু কতটুকু ভালো, কতটুকু খারাপ, কতটুকু লম্বা, মানে ওই যে আমাদের বিশেষণের বিশেষণকে আরো কঠিন ভাবে বিশেষায়িত করে ফেলাই দিচ্ছে। তো এটাই হচ্ছে ব্যাপার স্যাপার। এখন যদি ভার্ব বা টেন্স নিয়ে একটু কথা বলতে চাই, তাইলে তোমার নর্মালি আমি বলতে পারবো ভার্ব মানে কি, ভার্ব মানে হলো ক্রিয়া। ক্রিয়া মানে কি, যে কাজ করে, বুঝছো, যে কাজ করে নর্মালি তাকে আমরা ক্রিয়া বলি। তো এখন আমি যদি বলি যে যে কোনো কাজ করে, যেমন আমি যদি বলি যে রাইট, আচ্ছা রাইট না, আমি যদি বলি যে গো, যাওয়া একটা কাজ। আমি যদি বলি ইট, ইট একটা কাজ। আমি যদি বলি রিড, রিড একটা কাজ। আমি যদি বলি স্লিপ, স্লিপ একটা কাজ। তো এখন এই যে আমাদের যে কোনো কাজকে আমরা কি বলতে পারি, ভার্ব বলতে পারি। যে কোনো কাজকে কি বলতে পারি, ভার্ব বলতে পারি। এটা খুব সহজ একটা ব্যাপার, যে কোনো কাজকে আমরা নর্মালি ভার্ব বলতে পারি, তাই তো? এখন কথা হলো, যে কোনো কাজকে যদি ভার্ব বলি, তাহলে ভার্ব মূলত কয়েকটা প্রকারের আছে। দেখো আমি তোমাকে বলি যে এই যে আমাদের রান, ইট, স্লিপ, এগুলো সব অ্যাকশন ভার্ব, বুঝছো? এরপরে স্টেট ভার্ব কোনগুলো, এম, ইজ, আর, তারপরে হেল্পিং ভার্ব কোনগুলো, হ্যাভ, ডু, ক্যান। আচ্ছা এগুলা নিয়ে খুব বেশি মাথা ব্যথা করার দরকার নেই, বাট আমাদের দরকার যেগুলো সেটা নিয়ে এখন আমি একটু কথা বলতে চাই। সেটা হলো ফাইনাইট ভার্সেস নন ফাইনাইট ভার্ব। আচ্ছা তো ফাইনাইট মানে কি বলো তো? ফাইনাইট মানে হলো সমাপিকা ক্রিয়া। আচ্ছা তোমাদেরকে মেলাক্ষণ পড়াই ফেললাম, তো তোমাদেরকে 2-1 মিনিটের একটু বিরতি দিই। এখন বাজে 7টা 20, আমরা 7টা 22-এ শুরু করবো। এই কই তোমরা? নিশাত, অহনা, আসছি তো ভাইয়া। তা বলছো না কেন? কোনো প্রশ্ন করেননি তো? নিশাত কি একেবারে কি ঘুম দিচ্ছে? ওরা তো বাইরে গিয়েছে। ও আচ্ছা। ও না, বলো, বলতে চাইলে। হ্যাঁ আপনি তো নিজেই 2 মিনিটের ব্রেক পেলেন। বুঝলে, বাংলা। তো আপনি তো বলছিলেন বলতে, সালামের কাছ থেকেও শুনছি। বলছেন। এখন কি অবস্থা? আপনি তো আন্টির ছেলে, আপনাকে কি বললে? বুঝতে পারিনি। কিছু বলি নাই ভাইয়া, কিছু বলি নাই। তারপর বলো। নিশাত কই আসছো, নিশাত? শুরু করি। সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া, ফাইনাইট আর নন ফাইনাইট। দেখো আমি যদি বলি যে আমি,
আমি তোমারে বললাম যে আমি বাড়ি যাব। তবে এই যে আমি বাড়ি যাব এটা দিয়ে কিন্তু আমি আমার মনের ভাবকে ফিল ফিল করে ফেললাম যে আমি বাড়ি যাব। আমি যদি বলি আমি বাড়ি, বলতো কোনটা আমার মনের ভাব প্রকাশ করছে, কোন বাক্যটা, আর কোন বাক্যটা আমার মনের ভাব প্রকাশ করতে পারছে না, বলো। আমি বাইরে যাবো, আমার মনের ভাব করতে হ্যাঁ, তো পারি যে হ্যাঁ, আমার মনের ঠিক বলছো। আমি বাড়ি যাব, ঠিক আছে, আমি বাড়ি যাব, যাইতেই পারি। But আমি বাড়িতে, তো এরপরে আমার আরো কিছু কথা থেকে যাচ্ছে, বা আমি বাড়িতে যদি আমি বলি বলতে পারি না। হ্যাঁ, এই বাক্যটা দেখো এবার শুনছি। এখন কথা হলো যে এখন এই কথা, ব্যাপারটা হচ্ছে এখানে কি আছে দেখো, এখানে ক্রিয়া হচ্ছে যাব, আর এখানে যে ক্রিয়া সেটা হচ্ছে যে। আবার দেখো এই যে আপাতত এই জিনিসটা ওভারলোড করতে দিই, এই যে যে ক্রিয়াটা আছে এটাকে আপাতত ওভারলোড করে দিই, এটাকে যদি আমি আপাতত ওভারলোড করে কিছু, তাহলে আমি তোমার যেটা বলতে পারবো সেটা ওভারলোড, তাহলে আমি তোমার নর্মালি যেটা বলতে পারবো যে আমি বাড়ি যাব। তো এই যে আমি বাড়ি যাব, এই যে যে ব্যাপারটা, এটা হচ্ছে আমাদের এই যে যাব একটা ক্রিয়া, এইটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। মানে এই ক্রিয়া দিয়ে আমার মনের ভাব ফুলফিল করতে পারছে, এই ক্রিয়া দিয়ে আমার মনের ভাব ফুলফিল করতে পারছে, তাই এটা সমাপিকা। আর এই যে ক্রিয়া, আমি বাড়ি যে, এই যে 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 ক্রিয়া, এই ক্রিয়া আমার মনের ভাব ফুলফিল পারি নাই, যেহেতু আমার মনের ভাব কেউ ফুলফিল করতে পারি নাই, সেহেতু ও অসমাপিক। হচ্ছে ধারা। বুঝছো? তার মানে সমাপিকা আর অসমাপিকা। সমাপিকার ইংলিশ ফাইনাইট, আর অসমাপিকার ইংলিশ হচ্ছে নন ফাইনাইট। এখন কথা হলো এই যে আমাদের সমাজে, এই যে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, আমি ফুটবল খেলি, দেখো আমার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ হচ্ছে। হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে, এবং সম্পূর্ণ প্রকাশ হচ্ছে। এই দেখো নন ফাইনাইটে আই লাইক টু প্লে, আই লাইক টু প্লে, বুঝছো? আহ, এখানে দেখো, এই বাক্যটা দেখো তো ফুলফিল কিনা, দেখো আই লাইক টু প্লে, বলো তোমরা বলো। ভাইয়া, হ্যাঁ, আগুন দিচ্ছে এদিকে, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, শুরু করবো। হ্যাঁ, করে। তো দেখো এই যে এখানে আই লাইক টু প্লে মানে কি, আমি খেলতে পছন্দ করি।
আমি খেলতে পছন্দ করি। দেখো এখানে এই যে টু প্লে, এখানে টু প্লে কে আমরা ইন্ডিকেট করছি। এখন এই যে টু প্লে এইটা ফাইনাইট নাকি নন ফাইনাইট এটা আমাকে দেখো পছন্দ করি ইংলিশ হচ্ছে লাইক, তাইলে তুমি এই লাইকটুকু বাদ দিয়ে দাও। তাইলে আমি খেলতে এটা তো কখনোই ফাইনাইট হইতে পারে না, এটা তো তোমার মনের ভাব প্রকাশ করছে না। যখনই বলবো পছন্দ করি তখন তোমার মনের ভাব প্রকাশ করছে, তাইলে এই যে এখানে পছন্দ করি বা এই যে লাইক এইটা হচ্ছে তোমার এখানে ফাইনাইট ভাব, বাট এই যে টু প্লে এটা কিন্তু নন ফাইনাইট। এখন এখানে আরো একটা ফাঁকিবাজের ট্রিক্স আছে, সেটা হচ্ছে তোমার ফাইনাইট ভার্বকে তুমি চেঞ্জ করতে পারবা, বাট নন ফাইনাইট ভার্বকে কখনো চেঞ্জ করা যায় না। যেমন আমি যদি তোমাকে বলি যে টু প্লে, এখানে তুমি টু প্লে লিখছো, বুঝছো, বাট তুমি কখনো টু প্লেট লিখতে পারবে না, টু প্লেট জীবনেও লিখতে পারবে না। বিকজ আমি যদি বলি ফাইনাইট ভার্বকে তুমি টেন্সে চেঞ্জ করতে পারবা। এক নম্বর রুলস কি, ফাইনাইট ভার্ব চেঞ্জ হয়, কি টেন্স চেঞ্জ হয়, টেন্স চেঞ্জ হয়, চেঞ্জ হয়, বুঝছো। ফাইনাইট ভার্বের টেন্স চেঞ্জ হয়, কিন্তু কখনোই তোমার নন ফাইনাইট ভার্বের টেন্স চেঞ্জ হয়, চেঞ্জ হয় না, বুঝছো। তো ফাইনাইট ভার্বের টেন্স চেঞ্জ হয়, বাট নন ফাইনাইট ভার্বের কখনো টেন্স চেঞ্জ হয় না। তো এখন কথা হলো, তুমি এই পাশে আমি যদি তোমাকে বলি যে তুমি এখানে লিখলে যে আই প্লে ফুটবল, তো তুমি আই প্লে না লিখে তুমি লিখতে পারতে আই প্লেড ফুটবল লিখতে পারতে, বা আই প্লেড ফুটবল না লিখে তুমি আরো কিছু লিখতে পারতে, সমস্যা ছিল না, টেন্স চেঞ্জ করতে পারতে। বাট তুমি সত্য কথা বলো তো, এখানে তুমি কিন্তু কখনোই টেন্সকে চেঞ্জ করতে পারবা না। বিকজ এই যে টুর পরে এই যে টু লিখে তুমি কিন্তু প্লেড লিখতে পারবা না, জীবনেও তুমি টু লিখে প্লেড লিখতে পারবা না। কারণ কি বলতো, টু লিখে কেন প্লেড লেখা যাবে না? বিকজ টু একটা তোমার প্রিপোজিশন, টু এমন একটা প্রিপোজিশন তারপরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে, তাই তো। তার মানে এখানে যেহেতু টু লেখা আছে, তুমি জীবনেও কোনোদিন এখানে প্লেড লিখতে পারবা না, তোমাকে কিন্তু কি করতে হবে, ভার্বের বেস ফর্মে লিখতে হবে। তাইলে যেহেতু তুমি এটাকে চেঞ্জ করতে পারছো না, তো তুমি ধরে নিতে পারো যে এটা একটা নন ফাইনাইট। তার মানে ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব চেনার উপায় কি? প্রথম কথা হলো, নন ফাইনাইট ভার্ব মনের ভাবকে প্রকাশ করতে পারে না, বুঝছো। আর ফাইনাইট ভার্ব মনের ভাবকে প্রকাশ করতে পারে। এটা হলো এক নম্বর শর্ত। আর দুই তিন নম্বর শর্ত কি, যে আমাদের ফাইনাইট ভার্ব চেঞ্জ করা যায় টেন্স অনুযায়ী, বাট নন ফাইনাইট ভার্বের টেন্স কখনো চেঞ্জ হয় না, বুঝছো। এইটা হচ্ছে কথাবার্তা। চলো, এখন কথা হলো আমরা ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে কথা বলবো, যেটারে আমরা বাংলায় নরমালি বলতে পারি যে সকর্মক ক্রিয়া আর অকর্মক ক্রিয়া। তোমার যদি আমি একটু বাংলা পড়াই হালকা করে, সেটা হচ্ছে সকর্ম আর অকর্মক। দেখো সকর্ম, সকর্মক মানে কি, দেখো সকর্মক শব্দের অর্থ হচ্ছে, সকর্মক মানে কি দেখো, সকর্মক মানে হচ্ছে এই ক্রিয়ার কর্ম থাকে, বুঝছো। কর্ম মানে কি, আমি যদি বলি যে সাবজেক্ট আর আর হচ্ছে অবজেক্ট, এইটা দিয়ে তো একটা বাক্য নর্মালি গঠন হয়। একটা বাক্যের সাধারণ স্ট্রাকচার এইটাই, যে সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট। সাবজেক্ট মানে কি, সাবজেক্ট মানে কর্তা, তো ভার্ব মানে কি, ক্রিয়া, বুঝছো। আর অবজেক্ট মানে কি, অবজেক্ট মানে হচ্ছে আমার নর্মালি কর্ম, কর্ম। তো এইটাই হচ্ছে আমার ব্যাপার, এই আমাদের কর্তা, ক্রিয়া আর কর্ম, এইটাই হচ্ছে আমাদের মূল কথা। তো সকর্মক মানে কি, স মানে হচ্ছে সহ, কর্ম সহ, বুঝছো। তো ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে সকর্মক ক্রিয়া, সকর্ম। তার মানে যেই ক্রিয়ার আমাদের কর্ম আছে, বুঝছো, মানে আমাদের যেই ক্রিয়া বা যেই ভার্বের আমাদের অবজেক্ট আছে, তাকে আমরা বলতে পারি সকর্মক ক্রিয়া। আর যেই ভার্বের অবজেক্ট নাই, এটাকে আমরা বলতে পারি ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া। তাহলে যেই ক্রিয়ার অবজেক্ট আছে সেটা সকর্মক ক্রিয়া, আর যেই ক্রিয়ার অবজেক্ট নাই সেটা হলো অকর্মক ক্রিয়া। আচ্ছা, যে ক্রিয়ার সাবজেক্ট আছে, আমরা কিভাবে বুঝবো যে সাবজেক্ট আছে কিনা, বলো। আমি বলছি যে যেই ক্রিয়ার অবজেক্ট আছে, যেই ক্রিয়ার অবজেক্ট আছে সেটা হচ্ছে সকর্ম।
আর যে ক্রিয়ার অবজেক্ট নাই সেটা হচ্ছে অকর্মক। অকর্মক মানে কি? কর্ম মানে হলো অবজেক্ট, বুঝছো? তার মানে যেই ক্রিয়ার কর্ম আছে সেটা সকর্মক, আর যেই ক্রিয়ার কর্ম নেই সেটা হচ্ছে অকর্মক। আচ্ছা, কি হয়েছে? আচ্ছা, এখন কথা হলো আমি কয়েকটা বাক্য দিলেই তুমি বুঝতে পারবে। যেমন আমরা বাক্যরে জাস্ট কে দিয়ে প্রশ্ন করব এবং কি দিয়ে প্রশ্ন করব, তাইলে আমরা পেয়ে যাব। যেমন আমি তোমাকে একটা উদাহরণ যদি দিই, তাইলে দেখো, আই টাইস, আই ইট রাইস, দেখো, আই, দেখো এখানে তুমি বলছো যে আই টাইস মানে আমি ভাত খাই, তো তুমি প্রশ্ন করো যে আমি কি খাই, আমি কি খাই, তো পাচ্ছ কিনা দেখো তো, তো পাচ্ছ? এই মহনা উত্তর পাচ্ছ? আচ্ছা, আমি কি খাই উত্তর পাচ্ছ কিনা? উত্তর পাচ্ছ না? পাচ্ছ? আচ্ছা, পাচ্ছ। যদি পাও তাহলে এটা কি? উত্তর যদি পাও তাহলে কি এটা? এই এই ভাবটা, এই যে ইট, এই ভাবটা কি ভাব? ট্রানজিটিভ। বিকজ আমি যদি প্রশ্ন করে এই যে কি দিয়ে প্রশ্ন করি বা কাকে দিয়ে প্রশ্ন করি করে যদি অ্যান্সার পাই তাহলে সেটা ট্রানজিটিভ, তাই তো? আচ্ছা, এখন কথা হলো যদি আমরা প্রশ্ন উত্তর না পাই তাহলে কিন্তু ইন্টারজেটিভ, তাই না? দেখি আমাদের, দেখি কি লিখছে। হেমন্তকে বিদায় জানিয়ে শীতের আগমন জানান দিচ্ছে প্রকৃতি, চারদিকে শীতের হিমেল হাওয়া বইছে, এমন ভীষণ শীতে যুবথুবু আমি বা আপনি একটু উষ্ণতার পরশ পেতে গায়ে জড়িয়ে নিচ্ছি গরম কাপড়। শীতের হিমকে রুখতে আমাদের কত আয়োজন, কিন্তু আপনার তো এত কিছু করার সৌভাগ্য যাদের সবার কি হচ্ছে? কত শিশু রাস্তার দিন রাত বসে কাটানো, পাগল কিংবা কুড়ে ঘরে থাকা পরিবারের আমাদের এই মানুষগুলোর পাশে দাঁড়াতে এবার ভার্সিটি প্রযুক্তি ইউনিট অষ্টবারের মতো স্বপ্ন সারথি পরিবারের পক্ষ থেকে আয়োজিত হতে যাচ্ছে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি। একটু উষ্ণতার খোঁজে সৃজনশীল। যাই হোক, এখন কথা হলো যে আই ইট রাইস, আই ইট রাইসের যে ব্যাপারটা এটা আশা করি বুঝলে ট্রানজিটিভ। এবার আমি যদি বলি যে দ্য বার্ড ফ্লাইস, পাখি ওড়ে, পাখি, এখন তুমি বলো পাখি কি? পাখি ওড়ে কি? পাখি ওড়ে কি? উত্তর দাও, পাখি ওড়ে কি? পাখি ওড়ে কি? উত্তর দাও। তোমারে উত্তর এখানে পাইছো কিনা কও, এখানে পাইছো উত্তর, এখানে আছে? এখানে যেমন তুমি প্রশ্ন করলে যে আমি কি খাই, উত্তর আসলো আমি ভাত খাই। এখানে পাখি ওড়ে কি, তুমি উত্তর পাচ্ছ? পাচ্ছ না। পাখি কি ওড়ে, উত্তর পাচ্ছ? পাচ্ছ না। তার মানে এইটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, আর এইটা হচ্ছে ট্রানজিটিভ, বুঝছো? ট্রানজিটিভ ভার্ব মানে কি? যেই ভার্বের আমাদের কর্ম থাকবে সেটা হচ্ছে ট্রানজিটিভ, আর যেই ভার্বের কর্ম থাকবে না সেটা হচ্ছে ট্রানজিটিভ। ঠিক আছে? আচ্ছা, রেগুলার ভার্ব আর ইরেগুলার ভার্ব এটা নিয়ে যদি একটু কথা বলি, রেগুলার আর ইরেগুলার, তবে ইরেগুলার মানে কি? অনিয়মিত। আর রেগুলার মানে, আচ্ছা, রেগুলার ভার্ব কোনগুলা? আমরা যদি বলি যে রেগুলার ভার্বকে আমরা নরমালি উইক ভার্ব বলি, উইক ভার্ব বলি। উইক ভার্ব কোনগুলা?
আমরা নর্মালি যে ভার্ব গুলাকে তোমার পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম করতে পারে ইডি লাগায়। অনেকগুলো আছে না যে পাস্ট ফর্ম কে আমরা জানি না বলে তে ইডি লাগাই দেয়, পাস্ট হয়ে যাবে। এই যে ভার্ব গুলো আমরা ইডি লাগাইলেই পাস্ট হয়ে যায় বা পাস্ট পার্টিসিপল হয়ে যায়, তো এই ভার্ব গুলাকে নর্মালি আমরা বলতে পারি উইক ভার্ব। বুঝছো, এই ভার্ব গুলাকে আমরা নর্মালি কি বলতে পারি? উইক ভার্ব। যেমন আমরা বলতে পারি ওয়ার্ক, ওয়ার্ক, ডান, ডান্স, এগুলো সব উইক ভার্ব। আর রেগুলার ভার্ব কোনগুলা বা স্ট্রং ভার্ব কোনগুলা? যেগুলারে ডিরেক্ট শব্দই চেঞ্জ করতে হয় পাস্ট করতে গেলে, যেমন গো, ওয়েন্ট, গান, ইট, ক্যাট, ইটেন, ফুট, ফুট, ফুট। এই যে এইগুলাকে আমরা নর্মালি বলতে পারি স্ট্রং ভার্ব। বুঝছো, যেগুলাকে ইডি লাগাইলে তোমার চেঞ্জ হবে না। বুঝছো, যেগুলাকে ইডি লাগাইলে চেঞ্জ হবে না সেগুলো হচ্ছে আমাদের স্টপ ভার্ব। যেগুলাকে ইডি লাগাই তুমি পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপাল ফর্ম করতে পারো, সেটা নরমালি তোমার খুবই সহজ বিষয়। আচ্ছা, এরপরে আমরা বি ভার্ব নিয়ে একটু কথা বলি। দেখো বি ভার্ব, দেখো ইউজ টু ডিসক্রাইব স্টেট, এক্সিস্টেন্স অর অ্যাজ এ হেল্পিং ভার্ব। বুঝছো, বি ভার্ব, বি ভার্ব নিয়ে যদি আমি বলি যে টু বি ভার্ব কি জিনিস বা বি ভার্ব কি জিনিস, দেখো বি ভার্ব হচ্ছে যে কোনো ইউজ করতে হয় ডিসক্রাইব স্টেট বা যে কোনো কিছু বর্ণনা করতে এক্সিস্টেন্স এরপরে অর অ্যাজ এ হেল্পিং ভার্ব মানে সাহায্যকারী ক্রিয়া হিসেবেও আমরা ব্যবহার করতে পারি। তো বি ভার্ব কোনগুলা যদি বলি, বি ভার্বের যে প্রেজেন্ট টেন্স যেটা এম ইজ আর, এটা হচ্ছে বি ভার্বের প্রেজেন্ট টেন্স। বি ভার্বের পাস্ট কোনগুলো? ওয়াজ, ওয়্যার। এরপরে আমি যদি বলি বি ভার্বের ফিউচার কোনগুলা, দেখো উইল বি, শ্যাল বি, এটা হচ্ছে বি ভার্বের ফিউচার। আচ্ছা, তো বি ভার্বের যে বেস ফর্ম সেটা হচ্ছে কিন্তু বি। বুঝছো, বেস ফর্ম কিন্তু উইল বি। দেখো এই যে উইল কিন্তু একটা মোডাল অক্সিলারি, তো মোডালের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে, তাই তো? ভার্বের বেস ফর্ম বসে, যেহেতু ভার্বের বেস ফর্ম বসে তাই আমরা বি ইউজ করি। যেহেতু মোডালের পরে ভার্বের বেস ফর্ম বসে তাই আমরা বি ইউজ করি। এখানে কিন্তু এম ইজ আর আমরা ইউজ করছি। তো আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এবার আমরা ভার্বাল নাউন এবং তোমার অ্যাডজেক্টিভ নিয়ে যদি একটু কথা বলি। দেখো ভার্বাল নাউন, দেখো কিছু কিছু সময় এমন হইতে পারে, বুঝছো, যে একটা ভার্ব সে নাউনের মতন অভিনয় করছে, একটা ভার্ব সে নাউনের মতন অ্যাক্টিং করছে। আবার কিছু কিছু সময় এমন হইতে পারে যে একটা ভার্ব কিন্তু সে হচ্ছে অ্যাডজেক্টিভের মতন অভিনয় করছে। আচ্ছা, যেই ভার্বটা নাউনের মতন অভিনয় করে তার একটা আলাদা নাম আছে, তাকে আমরা নর্মালি বলতে পারি কি বলতো? তাকে আমরা নর্মালি বলতে পারি একটা ইনফিনিটিভ। আবার যদি যদি আমার কোনো ভার্ব সেটা নাউনের মতন act করে, সেটাকে আমরা বলতে পারি জিরান্ড। বুঝছো, আবার যদি একটা ভার্ব সেটা তোমার অ্যাডজেক্টিভের মতন অ্যাক্টিং করে, সেটাকে আমরা বলতে পারি পার্টিসিপল। তো আমরা তিনটা জিনিস শিখলাম। তো ইনফিনিটি কোন জিনিস? মনে করো একটা ভার্ব, মনে করো যে একটা ভার্ব সেটা অ্যাক্টিং করছে একটা নাউনের সাথে, বাট তার স্ট্রাকচার হলো ওই ভার্বটার আগে একটা টু আছে, ভার্বটার আগে একটা টু আছে এবং সেটা অ্যাক্টিং করছে অ্যাজ আ নাউন, মানে একটা নাউনের মতন ভাবে সে অ্যাক্টিং করছে। আবার আমি যদি বলি যে জিরান, বুঝছো, জিরান কোন জিনিস? একটা ভার্ব, তারপর একটা আইএনজি লাগাইছি, ভার্বের পরে আইএনজি লাগানোর পরে ওই ভার্বটা দেখো নাউনের মতন কাজ করছে। বুঝছো, তাইলে ওইটাকে আমরা বলতে পারি জিরান। আবার পার্টিসিপল কোনগুলা? এই যে ভার্বের সাথে আইএনজি লাগানোর পরে, বুঝছো, ওই ভার্বটা অ্যাডজেক্টিভের মতন কাজ করছে, ওইটারে আমরা নরমালি পার্টিসিপল বলতে পারি। ওই পার্টিসিপলটাকে আমরা বলতে পারি প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। আর এই যে ভি থ্রি, এটাকে আমরা বলতে পাস্ট পার্টিসিপল। বলো, কোনটা বুঝো নাই? এই তো আমি নর্মালি বলছি যে ইনফিনিটি কি? ইনফিনিটি হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা হচ্ছে ইনফিনিটি। কার মতন কাজ করে? নাউনের মতন কাজ করে। জিরান কি? ভার্বের সাথে আইএনজি লাগাইলে জিরান হয়। জিরান কার মতন কাজ করে? নাউনের মতন কাজ করে। পার্টিসিপল কি? ভার্বের সাথে আইএনজি লাগাইলে যদি অ্যাডজেক্টিভের মতন কাজ করে, তখন সেটাকে আমরা বলতে পারি যে এটা একটা পার্টিসিপল। বাট পার্টিসিপল দুই প্রকার, প্রেজেন্ট আর পাস্ট। তো প্রেজেন্ট পার্টিসিপলের সাথে ভার্বের আইএনজি লাগাইতে হয়, পাস্ট পার্টিসিপলের সাথে ভি থ্রি লাগাইতে হয়। এই বলো।
আমরা উদাহরণ দেখলে ক্লিয়ার হবো। দেখো এখানে বলছে যে আই লাইক টু সুইম। দেখো এই যে আই লাইক টু সুইম, এটা কিন্তু এই যে টু আছে, টু প্লাস ভি ওয়ান, এটাকে বলা হয় হচ্ছে টু প্লাস ভি ওয়ান, এটা হচ্ছে আমাদের নর্মালি ইনফিনিট। আবার যদি বলি যে সুইমিং ইজ গুড ফর এক্সারসাইজ। আচ্ছা, মিনিট আছে। সুইমিং ইজ, শেষ হয়ে যাবে সমস্যা, সুইমিং ইজ গুড ফর এক্সারসাইজ। এই যে আমরা বললাম না সুইমিং ইজ গুড ফর এক্সারসাইজ, এখানে এই যে এইটাকে দেখো সুইমিং, এখন এটা পার্টিসিপল না জিরান্ট, দেখো পার্টিসিপল না জিরান্ট এটা বুঝবা কিভাবে, এটাকে ধরে কেটে দাও। দেখো এটাকে ধরে তুমি যদি কেটে দাও তাহলে তোমার বাক্য কি থাকে, ইজ গুড ফর এক্সারসাইজ, এই বাক্যটা কি ফুলফিল হয়েছে? তোমার কোথায়? হ্যাঁ, আচ্ছা গুড এক্সারসাইজ, ইজ গুড এক্সারসাইজ। আচ্ছা, তো এখন কথা হলো ইজ গুড এক্সারসাইজ, তো এখানে কি বাক্যটা ফুলফিল হয়েছে সুইমিং না ব্যবহার করে? না। নাই। তার মানে এই বাক্যটা যদি ফুলফিল না হয়, যেই বাক্যটায় আইএনজি লাগানো আছে এবং আইএনজি বাদ দিলে বাক্যটা ফুলফিল হচ্ছে না, সেটারে তুমি ক্লিয়ার বলতে পারো। আর আইএনজি কেটে দেওয়ার পরে যদি বাক্যটা ফুলফিল হয়, তাইলে তুমি বলতে পারো যে ওইটা একটা পার্টিসিপল। যেমন আমি তোমাকে এখানে আরেকটা বাক্য লিখে দেখ, যে টাচ দা ব্রোকেন গ্লাস, টাচ দা ব্রোকেন গ্লাস, এটা তো হবে না, ব্রোকেন গ্লাস। আচ্ছা, তো নরমালি এই ব্রোকেনটারে তুমি কেটে দাও, কেটে দাও, এই যে ব্রোকেনটারে কেটে দাও, এখানে আইএনজি থাকতেও পারতো, বাট তুমি নরমালি ব্রোকেনটারে কেটে দাও। দেখো এখানে টাচ দা ড্যাশ গ্লাস, তো এই যে এইটা কেটে দিলে তুমি এইটাকে আর নাই মনে করো, এখানে ব্রোকেন নাই। তো এই বাক্যটা পড়ো তো, দেখো তো ফুলফিল আছে কিনা। টাচ দি গ্লাস। না। হ্যাঁ। ফুলফিল আছে তাই না? তো এটাই হচ্ছে আমাদের পার্টিসিপল। তো পার্টিসিপলে দেখছো আমরা ওইটা কেটে দেওয়ার পরেও কিন্তু আমাদের ফুলফিল হয়ে গেছে বাক্যটা, বাট এখানে কিন্তু বাক্য ফুলফিল হলো। এবার আসো, এই নিশাত, নিশাত, হ্যাঁ নিশাত, নিশাত, হ্যাঁ। স্থিরতরিতের পরীক্ষা দিছো? ঠিক আছে। স্থিরতরিতের ঠিক আছে, আমাকে কিছু পাঠাইছো। কি তোমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখছি আমি কবে, তবে মানে আপনি পাঠাননি। দেখো পাঠাইছি কিনা। ওয়েট, ওয়েট, সবার সামনে প্রুভ হচ্ছে। দেখেছি আর আপনার ওই কোথায়, এই যে, দেখেছি। এই এটা পাঠাইনি। আজকে পাঠাইছো, কবে পাঠাইছো? হ্যাঁ। মোডাল অক্সিলারি, দেখো মোডাল অক্সিলারি কোনগুলো আমি তোমাকে বলি। মোডাল এক্সপ্রেস অ্যাবিলিটি পারমিশন, বুঝছো, মানে এই এগুলো অ্যাবিলিটি পারমিশন, এরপরে পসিবিলিটি বুঝায়, বুঝছো, যেমন দেখো আমি যদি বলি ক্যান, ক্যান মানে কি পারা, তার মানে এটা তোমার একটা অ্যাবিলিটি, বুঝছো। তার মানে এই দেখো মে আই কাম ইন, তো মে কি একটা পারমিশন, তার মানে যেই ভার্বগুলো তোমাকে পারমিশন দিচ্ছে, অ্যাবিলিটি দিচ্ছে, তো তোমাকে হচ্ছে পসিবিলিটি বলে দিচ্ছে, তো এই ভার্ব গুলাকে মোডাল ভার্ব বলা হয় নর্মালি। তো দেখো মাস্ট, তো ইউ মাস্ট স্টাডি, তো এরপরে যদি বলি যে ইউ শুড গো, এখানে কিন্তু অ্যাডভাইস, বুঝছো, তার মানে এই জিনিসগুলো একটু মাথায় রাখতে কিন্তু হবে। তো এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, ক্রিয়ার কার নিয়ে আমি কথা বলবো না, বিকজ টেন্স সবাই পারো। আচ্ছা, টেন্স পারো না এমন কি কেউ আছে এখানে যে আমি টেন্স পারি না ভাইয়া? বলো তো, টেন্স আমি পারি না, আমি কিছুই পারি না টেন্সে, এরকম কে আছো এখানে বলো? জিনাত, হ্যাঁ, না কিছু বলো। জিনাত বললো যে আমি, দিনার তো আসলে কিছু পারে না। তাই আমি বললাম, এখন যে জিনাত বলে যে আমি পারি না,
আমি তো মহা জ্বালায় পড়বো, ওরে কি করে আমি বুঝাবো? হ্যাঁ, চুল যে কয়টা মাথায় আছে না আমার, সব একদম মনে করো যে সব মাটিতে। চুল যে কয়টা মাথায় আছে কিছুই থাকবেন না। আচ্ছা, তো টেন্স পড়াবো না বুঝছো, টেন্স পড়াবো না, টেন্স পড়ানোর কিছু নাই। আচ্ছা, অ্যাডভার্ব নিয়ে যদি কথা বলি, অ্যাডভার্ব মানে হচ্ছে ক্রিয়া বিশেষণ। তো অ্যাডভার্ব মানে হলো ক্রিয়া বিশেষণ। যেমন দেখো, হি রানস, সে দৌড়ায়। দেখো এই যে দৌড়ানোকে মডিফাই করছে, সে কেমন দৌড়ায়? জোরে দৌড়ায়, তাই তো? কাম হিয়ার, এখানে এসো। কোথায় এসো? এখানে এসো। তো কথা হলো যে অ্যাডভার্ব মূলত দেখো ম্যানার, টাইম, প্লেস, এই তিনটা জিনিস হচ্ছে আমাদের অ্যাডভার্ব হইতে পারে। অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস। তো অ্যাডভার্ব অফ ম্যানার কোন জিনিস? যে হি রান ফার্স্ট, সে কেমন দৌড়ায়? জোরে দৌড়ায়। অ্যাডভার্ব অফ টাইম, হি গো টুমরো, সে কবে যাবে? আগামীকাল যাবে, বুঝছো? তো এই যে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ প্লেস কোনটা? কাম হিয়ার, কোথায় এসো? এখানে এসো, অ্যাডভার্ব অফ প্লেস। তো এই জিনিসগুলো কিন্তু ছোটখাটো একটু মাথায় রাখতে হবে। তো প্রিপোজিশন মানে কি? পদান্বয়ী অব্যয়। তো প্রিপোজিশন মানে হলো পদান্বয়ী অব্যয়। যেমন প্রিপোজিশন কোনগুলো? প্রিপোজিশন অফ টাইম। হ্যাঁ, অ্যাডভার্ব মানে যে ভার্বকে বিশেষায়িত করে এক কথা। এই অ্যাডভার্ব আবার অন্য জিনিসটাও বিশেষায়িত করতে পারে, বাট মাথায় রেখো অ্যাডভার্ব মূলত ভার্বকে বিশেষায়িত করবে। অ্যাডভার্ব অফ টাইম, যেমন তোমার দেখো অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার, সে কেমন দৌড়ায়? দ্রুত দৌড়ায়। সে এই যে দৌড়ানোকে মডিফাই করছে, দৌড়ানো একটা ভার্ব, ভার্বকে মডিফাই। এবার দেখো অ্যাডভার্ব টাইম দেখো, সে আই উইল গো টুমরো, আমি কখন আসবো? আগামীকাল আসবো, টুমরো। তারপরে হোয়ার মানে প্লেস, মানে এখানে আসো, কাম হেয়ার। এই যে আসো আসো, এই জিনিসটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ প্লেস। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তো এখন বলো, আর কতক্ষণ? 3 মিনিট আছে। সমস্যা নেই, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা এখানে আর কিছু বলার আছে কারণ? অ্যাডভার্ব কমিউনিকেশন করে দিব।